সামরিক পদক্ষেপের পরিবর্তে চুক্তির দিকে হাঁটতে চায় ইরান, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সমর শক্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন ট্রাম্প। ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়ে কোনো আপোষ নয়। ইরান যখন জোর গলায় দিচ্ছে এমন হুঁশিয়ারি, ঠিক এমন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন চুক্তির মাধ্যমে সমঝোতায় আগ্রহী ইরান। তবে চুক্তি করতে তেহরানকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করেননি ট্রাম্প। একদিকে মার্কিন হামলার সংখ্যা, অন্যদিকে জনগণের নিরাপত্তা, দুই মিলে এক জটিল সময়ের মুখোমুখি ইরান। সম্ভাব্য হামলা মোকাবেলায় জোরে সোরে চলছে তেহরানের প্রস্তুতি। দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 1000 ড্রোন। এগুলোর মধ্যে আছে ওয়ান ওয়ে সুইসাইড ড্রোনও। বেসামরিক নাগরিকদের মধ্যে প্রস্তুতি বাড়াতেও কাজ করছে প্রশাসন। মার্কিন সামরিক হামলার হুমকিতে ভীত নয় ইরান। দেশ রক্ষায় সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রগুলোতে জোরে সোরে চলছে প্রস্তুতি। তবে আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে ইরান। গত বছরের জুনের সংঘাতের পর থেকেই ইরান তাদের সামরিক শক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ওই সংঘাতে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা শিকার হয়। এরপর থেকেই দেশটি অসংখ্য সামরিক মহড়া চালিয়ে আসছে। দেশটিতে ফের বাজছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি সেই সম্ভাবনা করেছে জোরদার। ফলে হামলার মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 1000 ড্রোন। এগুলোর মধ্যে আছে ওয়ান ওয়ে সুইসাইড ড্রোন। সেই সঙ্গে বাহিনীতে আছে যুদ্ধবিমান, নজরদারি এবং সাইবার ওয়ারফেয়ারে সক্ষম ড্রোন, যা স্থল, আকাশ ও সমুদ্র পথে স্থির বা চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুদ্ধ শুরু হওয়ার শঙ্কায় বেসামরিক নাগরিকদের মধ্যে প্রস্তুতি বাড়াতেও কাজ করছে ইরানি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের কিছু বিশেষ ক্ষমতা দিয়েছেন। এর মধ্যে আছে যুদ্ধ পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মতো জরুরি পণ্য আমদানি করা। আকাশপথে হামলার সময় ইরানিদের সুরক্ষায় গণ আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তার দিকেও নজর দেওয়া হচ্ছে। এছাড়া ভূগর্ভস্থ পার্কিং শেল্টার নির্মাণকে অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে হাতে নেওয়ার পরিকল্পনাও করছে তেহরান। তবে এটি সম্পূর্ণ হতে লেগে যেতে পারে কয়েক বছর। ফলে নিকট ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হলে বোমা থেকে আত্মরক্ষার জন্য সাধারণ ইরানিদের কাছে খুব কমই বিকল্প থাকবে। তবে ইরানের আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার। হামলা হলে তেহরানের স্বল্প মধ্যপাল্লার মিসাইলের টার্গেট হতে পারে কাতার, ইরাক, সিরিয়া সহ এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপে রাখতে হিজবুল্লাহ, হুথি ও মিলিশিয়া বাহিনীকে কাজে লাগাতে পারে ইরান। আর বৈশ্বিক চাপ বাড়াতে সাময়িকভাবে হরমুজ প্রণালীর পথ বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নিতে পারে তেহরান। রাখি জেসমিন, চ্যানেল 24। এদিকে কাল থেকে পুনরায় খুলে দেওয়া হচ্ছে গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপার রাফা ক্রসিং। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সরকারি সংস্থা কোগাট। ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও ঠিক কতজন গাজাবাসী এই ক্রসিং দিয়ে যাতায়াত করতে পারবেন তা জানানো হয়নি। কোগাটের এক বিবৃতিতে বলা হয়, মিশর থেকে গাজার বাসিন্দাদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে, তবে এটি তাদের জন্যই প্রযোজ্য হবে যারা যুদ্ধের সময় গাজা ছেড়েছিলেন। মিশরের সময় সমন্বয় করে ইসরায়েলের আগাম নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। গাজার 20 লাখেরও বেশি মানুষের জন্য রাফা ক্রসিংই বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপনের একমাত্র পথ। 2024 সালের মে মাসে গাজা যুদ্ধের প্রায় 9 মাসের মাথায় রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। এতে গাজার মানুষের যাতায়াত এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ কার্যত বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র জুড়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট IECE এর বিরুদ্ধে বিক্ষোভ এখন চরম আকার ধারণ করেছে। অভিবাসন অভিযান ঘিরে সহিংসতা এবং 2 মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়ে ওয়াশিংটন ডিসি সহ একাধিক শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE এর বিরোধী বিক্ষোভ। অভিবাসন নীতির নামে সহিংসতা, গুলিতে প্রাণহানি আর সেনা মোতায়েনের প্রতিবাদে ওয়াশিংটন ডিসি, মিনিয়াপোলিস, ডেনভার, সান ফ্রান্সিসকো রাস্তায় হাজারো মানুষ। শুক্রবার ICE এর জবাবদিহিতা নিশ্চিত করা ও সংস্থাটি বাতিলের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করা হয়। তাদের অভিযোগ, অভিবাসন অভিযানের নামে রাষ্ট্রীয় শক্তিকে বর্ণবাদী ও অমানবিকভাবে ব্যবহার করা হচ্ছে। I would like
all funding for ICE to আমাদের stop. প্রতিবেশীদের রাস্তা, গাড়ি আর ঘর থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। মিনিয়াপোলিসে রেনে গুড ও অ্যালেক্স পেটিকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা অন্যায়। Fund ICE, and I think they should be abolished. একই দাবিতে বিক্ষোভ করা হয় ডেনভার ও সান ফ্রান্সিসকোতে। এই আন্দোলনের সমর্থন জানিয়ে ক্লাস বর্জন করেছে ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কের শিক্ষক শিক্ষার্থীরা। বিক্ষোভ দমনে উত্তপ্ত মিনিয়াপোলিসে মোতায়েন করা হয়েছে 3000 ফেডারেল অফিসার, সংখ্যায় যা স্থানীয় পুলিশ বাহিনীর 5 গুণ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ভারী অস্ত্র নিয়ে শহর জুড়ে টহল দিচ্ছেন তারা। I think that Congress needs to take action. স্ট্যাচু অব লিবার্টি স্বাগত আর আশার প্রতীক, যেখানে রাতে মুখোশ পরে মানুষকে আটক করার দৃশ্য আমাদের কাছে পরিচিত হতে পারে না। I also think we need to vote in 2026. এদিকে শনিবারও কনকনে ঠান্ডা উপেক্ষা করে এখনও রাস্তায় রয়েছে অসংখ্য মানুষ। প্রশাসন অভিযানের বিষয়ে স্পষ্ট বার্তা না দিলেও বিক্ষোভকারীদের একটাই কথা, এখানেই থামবে না এই প্রতিবাদ। ঋতু সাহা, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এবার গভীর অর্থনৈতিক সংকটের বার্তা দিলেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি জানান, বকেয়া চাঁদার অর্থ পরিশোধ না হলে এবং অব্যবহৃত অর্থ ফেরত দেওয়ার বাধ্যতামূলক বাজেট নীতির কারণে চলতি বছরের জুলাই নাগাদ অর্থনৈতিক টানাপোড়েনে পড়তে যাচ্ছে জাতিসংঘ। গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস দিলেন এমন বার্তায়। গুতেরেস সদস্য দেশগুলোকে সতর্ক করে জানিয়েছেন, বকেয়া চাঁদার অর্থ পরিশোধ না হলে এবং অব্যবহৃত অর্থ ফেরত দেওয়ার বাধ্যতামূলক বাজেট নীতির কারণে চলতি বছরের জুলাই নাগাদ অর্থনৈতিক সংকটে পড়তে পারে সংস্থাটি। Nor will they be solved by two powers carving the wall. এর আগেও জাতিসংঘের ক্রমবর্ধমান তারল্য সংকট নিয়ে বারবার সতর্কবার্তা দিয়েছেন গুতেরাস। তবে এবার বেশ কঠোর ভাষায় আসন্ন সংকটের কথা জানিয়েছেন তিনি। এমন এক সময়ে গুতেরেস অর্থনৈতিক সংকটের বিষয়টি সামনে আনলেন যখন জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এর বিভিন্ন সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন সংস্থায় স্বেচ্ছা অনুদান ব্যাপকভাবে কমিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিয়মিত বাজেট ও শান্তিরক্ষা বাজেটে বাধ্যতামূলক অর্থ প্রদানেও জানিয়েছে অস্বীকৃতি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছে ওয়াশিংটন। The future does not belong to globalists. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটি বড় যুদ্ধ ঠেকানোর লক্ষ্যে এবং ব্যর্থ লিগ অব নেশনসের পরিবর্তে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিচালিত হয় জাতিসংঘ। এর মধ্যে আছে সাধারণ পরিষদ, যেখানে 192টি সদস্য রাষ্ট্র সমান প্রতিনিধিত্বের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করে। আর নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি মোকাবেলার দায়িত্ব পালন করে এবং নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপ অনুমোদন করতে পারে। জাতিসংঘের অন্যান্য অঙ্গ সংস্থার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। এই সংস্থাটি রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইন বিষয়ে পরামর্শমূলক মতামত দিয়ে থাকে। এছাড়া জাতিসংঘের অধীনে আছে বিভিন্ন বিশেষায়িত সংস্থা ও কর্মসূচি, যেমন ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনেস্কো। রাখি জেসমিন, চ্যানেল 24। দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসা শিক্ষায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। AI চালিত অ্যাভাটার, ভার্চুয়াল পেশেন্ট সিমুলেশন এবং ডিজিটাল লার্নিং সিস্টেমের মাধ্যমে চলছে মেডিসিন, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার্থীদের অনুশীলন, যার ফলে রোগ নির্ণয়, ক্লিনিক্যাল সিদ্ধান্ত এবং প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা যুক্ত হচ্ছে তাদের জীবনে। দুবাই মেডিকেল ইউনিভার্সিটির ক্লাসরুমে শিক্ষার্থীদের চিকিৎসা শাস্ত্রের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন শিক্ষকরা। তবে কোনো রক্তমাংসে করা শিক্ষক নয়, প্রযুক্তির উৎকর্ষতায় বিশ্ববিদ্যালয়টির চিকিৎসা ব্যবস্থায় যোগ হয়েছে AI চালিত অ্যাভাটার, যাদের ব্যবহার করা হচ্ছে মেডিসিন, ফার্মেসি ও নার্সিং এর শিক্ষার্থীরা। এখন রোগ নির্ণয়, ক্লিনিক্যাল সিদ্ধান্ত ও ভেষজ চিকিৎসার গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির মাধ্যমে চলছে ভার্চুয়াল পেশেন্ট সিমুলেশন, মেটাভার্স ভিত্তিক লার্নিংও। দুবাই মেডিকেল ইউনিভার্সিটির এমনই একজন AI বিশেষজ্ঞ ডক্টর লাইলা, যাকে ব্যবহার করা হয় ট্রেডিশনাল মেডিসিন ও ভেষজ উদ্ভিদ গবেষণার পরামর্শক হিসেবে। তার কাছ থেকে নানা প্রশ্নের উত্তর পাচ্ছেন শিক্ষার্থীরা। আমার লক্ষ্য 4 শতাধিক ঔষধি গাছের সম্ভাবনা কাজে লাগিয়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক ওষুধ উদ্ভাবন করা।
drawing from the potential of শুধু লায়লা নয়, ডক্টর আলিয়া নামে আরেকটি এআই বিশেষজ্ঞ আছেন বিশ্ববিদ্যালয়টিতে, যাকে ব্যবহার করা হয় একাডেমিক কারিকুলাম ও প্রশাসনিক কাজকর্মে। বিশ্ববিদ্যালয়টির নিজ উদ্যোগে তৈরি এসব এআই পরিচালিত হয় বিজ্ঞানসম্মত তথ্য যাচাইয়ের মধ্য দিয়ে। idea behind Dr. Layla and Dr. Alian. আমরা এগুলোকে সাধারণ চ্যাটবট বানাতে চাইনি, আমরা চেয়েছি এরা আমাদের ফ্যাকাল্টির অংশ হোক। We wanted them to be a part of